রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সন্ধ্যা 7টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি সালেজুর চৌধুরী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। শুরুতেই করোনা পরিস্থিতি। দেশে একদিনে করোনা ভাইরাসের সংক্রমণে নতুন রোগী শনাক্তে আবারও রেকর্ড হয়েছে। দেশে গত 24 ঘন্টায় 11,651 জন নতুন রোগী শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে আরও 199 জনের। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় মোট 36,850 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 31.62%। দেশে এ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা 9,89,219। মোট মৃত্যু হয়েছে 15,792 জনের। একদিনে নতুন সুস্থ হওয়া 5,844 জন সহ মোট সুস্থ হয়েছেন 8,56,346 জন। হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি ও করোনা ভাইরাসের আক্রান্ত রোগীদের শয্যা সংখ্যা বাড়াতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়। বৃহস্পতিবার সকালে দেশের সব বিভাগ ও জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস। সারা দেশে করোনার প্রাদুর্ভাব রোধে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় জরুরি করণীয় ও চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে এই ভিডিও কনফারেন্স হয়। ওই সময় করোনা উপসর্গ বা লক্ষণযুক্ত সব ব্যক্তিকে অবশ্যই ঘরে থাকার অনুরোধ জানান মুখ্য সচিব। প্রয়োজনে তাদের স্থানীয় প্রশাসনের মাধ্যমে আইসোলেশন নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। সংক্রমণ এবং মৃত্যুর ঊর্ধ্বগতিও মানুষকে যেন বিধিনিষেধ মানাতে বাধ্য করতে পারছে না। অবাধে যাতায়াত করছে, কেউ মানছেন না লকডাউন। পথে পথে আইন শৃঙ্খলা বাহিনীর তল্লাশি, জেল জরিমানার পরও সড়কে বাড়ছেই মানুষের আনাগোনা। পাশাপাশি রয়েছে ব্যক্তিগত গাড়ির বাড়তি চাপও। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। সরকার ঘোষিত কঠোর লকডাউনের 8ম দিনে রাজধানীর সড়কগুলোতে জনসাধারণের বাড়তি চাপ দেখা গেছে। গত কয়েকদিনের তুলনায় সড়কে বেড়েছে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও রিকশা চলাচল। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে সড়কে সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবুও হিমশিম খেতে হচ্ছে তাদের। যারাই অপ্রয়োজনে বের হচ্ছে তাদের প্রত্যেকের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে জেল জরিমানাও। যথাযথ কারণ প্রদর্শন করতে পারছে না এবং যারা স্টিকার মিসইউজ করতেছে এবং যারা সরকারি বিধিনিষেধ অমান্য করছে তাদের বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা সহ জরিমানা আদায় এবং মোটরযান আইনে আমরা মামলা নিচ্ছি। বিধিনিষেধ বাস্তবায়নে সেনাবাহিনীর সদস্যরাও মাঠে রয়েছেন। রাজধানীর বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন তারা। যারা অহেতুক ঘর থেকে বের হচ্ছেন এবং কিছু ঘোড়া যুক্তি দেখাচ্ছেন তাদেরকে আমরা নিয়মিতই চেক করছি, তাদেরকে আমরা প্রেরণা দেওয়ার চেষ্টা করছি। যদি আমরা কাউকে পাই যিনি কোনো কারণ ছাড়াই ঘর থেকে বের হয়েছেন তাদেরকে আমরা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাদেরকে আমরা জরিমানার আওতায় নিয়ে আসছি। এদিকে চেকপোস্টের মুখোমুখি হলেই নানা অজুহাত দিয়েই যাচ্ছেন ঘরের বাইরে অকারণে বের হওয়া মানুষেরা। আমার কাজ চলতেছে, কাজ দেখার জন্য যাচ্ছি। সাপ্লাইয়ার কাজ করতেছি এখানে, আমাদের সড়ক মন্ত্রণালয় থেকে আমাদের পারমিশন আছে। সার্বক্ষণিক টহল দিচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। এছাড়াও বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র্যাব। কিছু লেম এক্সকিউজ আমরা পাচ্ছি, সেক্ষেত্রে আমরা কিছুটা জবাবদিহিতে করতেছি এবং একবারেই যেটা লেম এক্সকিউজ ছিল সেক্ষেত্রে আমরা ন্যূনতম কিছু জরিমানা করতেছি এবং মূলত আমাদের মূল ফোকাসটা হলো জনসাধারণকে সচেতন করা। কঠোর বিধিনিষেধের নির্দেশনা অমান্য করে বিনা কারণে ঘরের বাইরে বের হওয়াদের মামলা সহ জরিমানাও করা হচ্ছে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। লকডাউনের আরো খবর জানাতে এই মুহূর্তে ঢাকা থেকে অন্তরা বিশ্বাস এবং চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফাতেমা জান্নাত মুমো। শুরুতেই চলে যাচ্ছি ঢাকার গুলশানে, সেখানে আছেন অন্তরা বিশ্বাস। অন্তরা, 8ম দিনের মতো লকডাউন চলছে, যেহেতু কঠোর লকডাউন, এটি লকডাউনে আসলে কড়াকড়ি ভাব কতটা দেখতে পাচ্ছেন?
আসলে কড়াকড়ি ভাব রয়েছে আবার নেই, দুটোই বলা যায়, কারণ কোথাও কোথাও কড়াকড়ি রয়েছে, কোথাও কোথাও কড়াকড়ি নেই। একটি বিষয় আপনাকে জানাতে চাই যে মূল যে পয়েন্টগুলো রয়েছে রাজধানীর এই গুলশান এলাকা বলি, ফার্মগেট বলি, কিংবা অন্য যে সকল জায়গা রয়েছে, শাহবাগ এলাকা রয়েছে, সে সকল জায়গায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা আসলে রয়েছেন, কিন্তু সকল জায়গায় কিন্তু এই সদস্যদের আনাগোনা আমরা দেখতে পাইনি এবং এত সদস্য আসলে নেইও। তবে এখানে আমরা বেশ কড়াকড়ি দেখতে পাচ্ছি, একই সঙ্গে পুলিশের সদস্য, র্যাবের সদস্য এবং সেনাবাহিনীর সদস্য, সকল বাহিনীর সদস্যদেরকে দেখতে পাচ্ছে এবং তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করেই প্রতিটি গাড়িকে ছাড়ছেন এবং তারা সন্তোষজনক উত্তর আসলে পেলে তারপরেই গাড়িগুলোকে ছাড়ছেন। একটি বিষয় আসলে জানাতে চাই অর্থী, যে এখানে যেটি দেখা যাচ্ছে যে এই যে জিজ্ঞাসাবাদ, সেই কারণে এক ধরনের ছোটোখাটো যানজটের সৃষ্টি হয়েছে, কিন্তু অনেক জায়গায় আমরা দেখেছি কোনো ধরনের জিজ্ঞাসাবাদ নেই, কিন্তু তারপরেও সেখানে যানজটের সৃষ্টি হয়েছে। তার মানে অনেকেই আসলে বের হচ্ছেন রাস্তায় এবং সকলের কাছেই আসলে ভালো কোনো উত্তর পাওয়া যাচ্ছে না যে ঠিক কী কারণে তারা বের হয়েছেন। যদিও অনেকে বলছেন যে তারা হাসপাতালে যাচ্ছেন কিংবা টিকা নিতে যাচ্ছেন, এরকম উত্তর অনেকের কাছে রয়েছে, কিন্তু তারপরেও অনেকেই আসলে একদম অকারণে বের হয়েছেন। এরকম মানুষের যে সংখ্যা সেটি কিন্তু একেবারেই কম নয় এবং সে কারণেই যানজটের সৃষ্টি হচ্ছে বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবারে আমরা চলে যাব চট্টগ্রামের খবর নিতে। সেখানে রয়েছেন সহকর্মী মুমুর কাছ থেকে জেনে নেব চট্টগ্রামের খবর। মুমু, চট্টগ্রামের আসলে কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনি? ধন্যবাদ অন্তরা, আপনি যেমনটি বলছিলেন একই চিত্র বিরাজ করছে বন্দরনগরী চট্টগ্রামেও। এখন যেহেতু সন্ধ্যা নেমেছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু কড়াকড়ি নির্দেশনা চলছে, যারা দোকানপাট খোলা রেখেছে তাদেরকে দোকানপাট বন্ধ করার জন্য তারা বাধ্য করছেন এবং চেকপোস্টগুলো আরও বেশি কড়াকড়ি করছেন। একই সাথে জেলা প্রশাসনের 16টি মোবাইল টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন বিভিন্ন জায়গায়। একই সাথে আছেন সেনাবাহিনীর সদস্যরাও, 12টি টিম গঠন করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। তারা পুরো বন্দরনগরী চট্টগ্রামে কিন্তু করোনা সংক্রমণ এড়ানোর জন্য কাজ করে যাচ্ছেন, চেকপোস্ট গঠন করেছেন। একই সাথে আছেন বিজিবি, পুলিশ, র্যাব সদস্যরাও, তারাও নিজ নিজ দায়িত্ব পালন করছেন বিভিন্ন জায়গায়। যারা লকডাউন অমান্য করছেন এবং স্বাস্থ্যবিধি মানছেন না, বিনা কারণে বাইরে ঘোরাফেরা করছেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে বন্দরনগরী চট্টগ্রামে এত কড়াকড়ির পরও কিন্তু করোনার সংক্রমণ দ্রুত বাড়ছে। এই পর্যন্ত চট্টগ্রামে প্রায় 70,000 মানুষ কিন্তু করোনা আক্রান্ত রয়েছে এবং আজকে মৃত্যু হয়েছে 9 জনের। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। অর্তি। মোমো, আপনাকে অনেক ধন্যবাদ। সাথে অন্তরা বিশ্বাসকেও ধন্যবাদ জানাচ্ছি 8ম দিনের লকডাউন পরিস্থিতি নিয়ে জানাতে। আমাদের সাথে ঢাকার গুলশান থেকে এবং চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন অন্তরা বিশ্বাস এবং ফাতেমা জান্নাত। মোমো, এবারে যাব নব করোনা টিকা প্রসঙ্গ। 1 মাসের মধ্যেই দেশে আসছে কোভ্যাক্সের 35 লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা। এতে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নেয়া 15 লাখ টিকা গ্রহণকারীর দ্বিতীয় ডোজের সংকট কাটতে পারে অচিরেই। টিকার সংকট কাটাতে দেশীয় একটি বেসরকারি কোম্পানির সাথে যৌথ উৎপাদনের চুক্তি করেছে চীনের সিনোফার্মা। এদিকে গণটিকা প্রয়োগে 8টি কোম্পানির টিকা পর্যায়ক্রমে আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন টিকা প্রয়োগের পাশাপাশি সংক্রমণ দ্রুত ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। দেশে ভয়াবহ রূপ ধারণ করেছে করোনার সংক্রমণ ও মৃত্যু। দেশজুড়ে শনাক্ত ছাড়িয়েছে 30% উপরে। এমন উদ্বেগজনক পরিস্থিতিতেও কাটতে শুরু করেছে টিকা নিয়ে সংকট। দেশজুড়ে লকডাউনের পাশাপাশি টিকা আমদানিতেও জোর তৎপরতা চালাচ্ছে সরকার। এরই মধ্যে জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে 8টি টিকা। নতুন করে কোভ্যাক্সের আওতায় জাপান ও ইইউ থেকে আনা হচ্ছে অ্যাস্ট্রাজেনেকার 35 লাখ ডোজ টিকা, যা দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় থাকা অন্তত 15 লাখ মানুষের জন্য সুখবরই বটে। যদি বাংলাদেশ অনেক বেশি টিকা সংগ্রহ করে, বাংলাদেশ জোনে জোনে ভাগ করে, যেভাবে অনেক সময় নির্বাচন হয় ভাগ করে করে, সেইভাবে একটি নির্দিষ্ট এলাকার সমগ্র জনগোষ্ঠী যাদের দেওয়া হবে তাদেরকে একদিন দিয়ে সেই এলাকাটিকে আলাদা করা, এর ফলে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন তৈরি হওয়ার সম্ভাবনাটা কমবে এবং পৃথিবীতে বাংলাদেশ একটি নতুন উদাহরণও তৈরি করতে পারবে। এছাড়াও টিকা সংকটের চূড়ান্ত সমাধানে দেশেই যৌথ উৎপাদনে চীনের সিনোফার্মের সঙ্গে চুক্তি করেছে দেশীয় বেসরকারি একটি কোম্পানি। আমাদের দেশে যখন টিকা তৈরি হওয়া শুরু হবে তখন আমরা এই সংকট মোকাবেলা করতে পারব। চীনের সহযোগিতায় যেটা করার কথা হচ্ছে সেটার উপরই আমাদের নির্ভর করতে হবে।
এদিকে দ্বিতীয় দফায় গণটিকা প্রয়োগ শুরু হয়েছে, দেয়া হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে। এর আগে সারা দেশে কোভিশিল্ডের টিকা নিয়েছে 58,20,000 মানুষ। সিনোফার্মের টিকা দেয়া হয়েছে 1,14,000 জনকে। এখন পর্যন্ত কোভিশিল্ডের টিকা মজুদ আছে 86,145 ডোজ। টিকার ব্যাপারে অনেক অগ্রগতি হয়েছে, এই উদ্যোগটা যেন সরকার চালিয়ে যায় এবং আমাদের দেশের সবাইকে যেন টিকার আওতায় আনা যায় সেটা ব্যবস্থা করার জন্য আমার সরকারের প্রতি আহ্বান জানাই। তবে বিশেষজ্ঞরা বলছেন দেশের 80% মানুষকে টিকার আওতায় আনা সময় সাপেক্ষ ব্যাপার। সে পর্যন্ত সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। লকডাউন কার্যকর করতে দরিদ্রদের নগদ এককালীন 15,000 টাকা এবং খাদ্য সহায়তা দেবার দাবি করেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে এই দাবি করেন। সেই সাথে মহামারী করোনা ভাইরাসে বিপর্যয়কর পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দ্রুত দেশের সব হাসপাতালে অক্সিজেন সরবরাহ নিশ্চিত এবং প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক স্বাস্থ্যকর্মী নিয়োগের পরামর্শ দিয়েছে দলটি। মারুফা রহমান জানাচ্ছেন বিস্তারিত। বৈশ্বিক মহামারী কোভিড-19 মোকাবেলায় রোডম্যাপহীন বাংলাদেশ শিরোনামে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। এতে বিএনপি মহাসচিব বলেন, যেসব দেশে করোনা পরিস্থিতি উন্নতি হয়েছে তারা সুনির্দিষ্ট পরিকল্পনা, টিকাদান কর্মসূচি, অর্থনৈতিক অবস্থার পুনরুদ্ধার কার্যক্রম হাতে নিয়েছে, কিন্তু বাংলাদেশ সরকার সুনির্দিষ্ট রোডম্যাপ দেয়নি উল্লেখ করে দ্রুত জাতীয় আপৎকালীন পরামর্শ কমিটি গঠনের প্রস্তাব দেয় তিনি। দরিদ্র মানুষকে ঘরে রাখার জন্য তাদের ঘরে নগদ কমপক্ষে এককালীন 15,000 টাকা করে খাদ্য পৌঁছে দিতে হবে। অন্তত 80% মানুষকে অতি দ্রুত টিকা প্রদান সম্পন্ন করতে হবে। অনেক বিলম্ব হলেও এখনই দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞ, সকল রাজনৈতিক দল, এনজিও ও সামাজিক সংগঠনের সমন্বয়ে জাতীয় আপৎকালীন পরামর্শ কমিটি গঠন করতে হবে। লকডাউনের সমালোচনা করে বিএনপির সিনিয়র নেতারা বলেন, দরিদ্র মানুষের খাবারের ব্যবস্থা না করে লকডাউন দেওয়া মানবাধিকার লঙ্ঘনের শামিল। 26 কোটি 27 কোটি যেখানে ডোজ টিকার দরকার, এখন আমাদের হাতে মাত্র 1,59,00,000 টিকা এই পর্যন্ত এসেছে। আজকে মাননীয় অর্থমন্ত্রী 10,000 কোটি টাকা বরাদ্দ করুন, আমি এই দাবি করছি। আশেপাশের দেশগুলি দেখেও যদি আমরা একটু গরিব মানুষের জন্য কিছু প্রোগ্রাম নেই, তাহলে দেশ এবং মানুষ রক্ষা পাবে। করোনা সংকট মোকাবিলায় সরকারকে প্রয়োজনে মেগা প্রজেক্ট থেকে টাকা স্বাস্থ্য খাতে খরচের পরামর্শ দেন বিএনপি নেতারা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। বরিশাল ও চট্টগ্রামে টিসিবির পণ্য কিনতে প্রতিদিনই গ্রাহকদের দীর্ঘ লাইন হচ্ছে। গ্রাহকদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পণ্য না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে তাদের। আর এমন অবস্থায় সরবরাহ বাড়ানোর দাবি তাদের। আগামী 29 জুলাই পর্যন্ত চলবে টিসিবির এই পণ্য বিক্রি। রাহাত খান এবং নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এ চিত্র বরিশালের, আর এভাবেই লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে মানুষ টিসিবির পণ্য কেনার জন্য। প্রতি কেজি ডাল ও চিনি 55 টাকা করে এবং সয়াবিন তেল বিক্রি হচ্ছে 100 টাকা লিটার দরে। গ্রাহকদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় ডিলার কম হওয়ায় প্রতিটি পয়েন্টেই ভিড়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও পণ্য না পেয়ে ক্ষোভও প্রকাশ করেন অনেকে। এ অবস্থায় পণ্য সরবরাহ বাড়ানোর জোর দাবি জানিয়েছেন কেউ কেউ। লোক তো অনেক বেশি, পাওয়ার সম্ভাবনা তো খুবই কম। মাল বেশি তো তাহলে মানে আশা করা যায় পাওয়া যাইতো। দাঁড়াই রয়েছি 4 ঘন্টা, মাল পাই নেই। করোনা মহামারীর এই সময়ে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব উপেক্ষিত হচ্ছে। এমন বাস্তবতায় অদৃশ্য এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় অনেকের। অবশ্য ডিলাররা বলছেন, স্বাস্থ্যবিধি রক্ষা করে পণ্য বিক্রির চেষ্টা করছেন তারা। প্রত্যেককে বলতেছি মুখে মাস্ক পরিধান করার জন্য, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য। টিসিবি গ্রাহকদের সমস্যার সমাধানে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। অবশ্যই আমরা ব্যবস্থা নিব। স্বল্প এই অবস্থার মধ্যে আমাদেরকে মানুষকে সার্ভিস দিতে হবে। আমি জানলাম, অবশ্যই আমি সাধারণ মানুষের পাশে আছি। একই দৃশ্য চট্টগ্রামেও। নগরীর 23টি পয়েন্ট থেকে বিক্রি করা হচ্ছে ন্যায্য মূল্যে তেল, চিনি ও মসুর ডাল। তবে দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করেও চাহিদা মতো পণ্য না পেয়ে হতাশ অনেকেই। আমরা আসছিলাম 12টা বাজে, এখানে এসে যখন বলতেছে ডাল নাই। সংশ্লিষ্টরা জানান, আগামী 29 জুলাই পর্যন্ত চলবে টিসিবির এই পণ্য বিক্রি। প্রতিদিন 42 থেকে 43টি ট্রাক চট্টগ্রামে এই কার্যালয় হইতে ব্রাহ্মণটাকে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে গত 5 তারিখ থেকে। ভোক্তারা অত্যন্ত খুশি এই ন্যায্য মূল্যে টিসি পণ্য ক্রয় করতে পেরে।
গেল 5 জুলাই থেকে সারা দেশে নির্ধারিত দামে মসুর ডাল, চিনি এবং সয়াবিন তেল বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য গৃহ নির্মাণের ত্রুটি এবং অনিয়মের ঘটনায় অভিযোগের তীর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দিকে। ঘর নির্মাণে সরাসরি ইউএনওদের দায়ী করলেন উপজেলা চেয়ারম্যানরা। অনিয়ম দুর্নীতিতে জড়িতদের বিষয়ে এরই মধ্যে কঠোর অবস্থানে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্টে বিস্তারিত। জাতির পিতা জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রায় 1,30,000 পরিবারকে 2% জমির উপর 2 কক্ষ বিশিষ্ট ঘর নির্মাণ করে দিয়েছে সরকার। কিন্তু বছর না ঘুরতেই কোথাও কোথাও সেই স্বপ্নের রং ফিকে হয়ে গেছে। আশ্রয়ণ প্রকল্পের কোথাও ঘরের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, কোথাও আবার ভবনে দেখা দিয়েছে ফাটল। স্বপ্নের প্রকল্পে এখন দুর্নীতির ভয়াবহ চিত্র। এ বাস্তবতায় দুর্নীতি ও গাফিলতির অভিযোগে একজন অতিরিক্ত জেলা প্রশাসক সহ 5 উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এরই মধ্যে ওএসডি করেছে সরকার। তদন্ত হচ্ছে আরও শতাধিক আমলার বিরুদ্ধে। মাঠ পর্যায়ে এসব কাজে দায়িত্ব দেওয়া হয়েছে ইউনো নেতৃত্বাধীন একটি কমিটিকে। কমিটিতে রয়েছেন উপজেলা প্রকৌশলী, এসিল্যান্ড, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান। রাখা হয়নি কোনো উপজেলা চেয়ারম্যানকে। তারা বলছেন এসব প্রকল্পের ধারে কাছেও তারা যেতে পারেননি। একক কাউকে প্রাধান্য না দিয়ে উভয়ের মাধ্যম দিয়ে একটা কমিটির মাধ্যম দিয়ে এই ঘরগুলো করলে আরো সুন্দর হবে। সম্পৃক্ত থাকলে অবশ্যই যে কিছু ত্রুটি আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায়, বিভিন্ন উপজেলায়, বিভিন্ন জেলা পর্যায়ে আমরা দেখতেছি, এই জিনিসটা এতটা থাকতো না, অনেকটা পূরণ হতো। প্রধানমন্ত্রীর নির্দেশে এরই মধ্যে গঠিত হয়েছে তদন্ত কমিটি। সরকার এ বিষয়ে অত্যন্ত কঠোর, জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। ইমপ্লিমেন্ট করার দায়িত্ব মূলত হচ্ছে উপজেলা পর্যায়ে। তো ইমপ্লিমেন্টেশনে যদি ফেলিওর হয়ে থাকে তাহলে ম্যাক্সিমাম হচ্ছে উপজেলা পর্যায়ে। হ্যাঁ, এটা আমাদের লজ্জার ব্যাপার। মাননীয় প্রধানমন্ত্রী যেটাকে একেবারে এবাদত হিসেবে নিয়েছেন, সেটাকে যখন আমরা ব্যর্থ হই তখন সেটা আমাদের ব্যর্থতা এবং আমাদের জন্য এটা লজ্জার বিষয়। সেই জন্য আমরা বলেছি যে আমরা এখানে জিরো টলারেন্স বা শৈথিল্য দেখানোর কোনো সুযোগ নেই। আর অনিয়ম ও দুর্নীতিতে জড়িত কেউই ছাড় পাবে না বলে হুঁশিয়ারি করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। যারা এই ত্রুটির জন্য দায়ী এবং দায়িত্বে অবহেলা, অনিয়মে জড়িত, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কোনো ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকারমূলক প্রকল্প হিসাবে সারা দেশে 9.25 লাখ গৃহহীন ও ভূমিহীন মানুষকে ঘর দেওয়ার লক্ষ্যে গেল বছর থেকে এ কাজ শুরু হয়। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। আম পাঠানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার এক চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহ ভালোবাসায় আপ্লুত বলে জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ধন্যবাদ বার্তে মমতা ব্যানার্জি বাংলাদেশের রংপুরের হাড়ি ভাঙা আমের প্রশংসা করেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, ওই আমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্নেহ ও সৌরভ মিশে আছে তাকে তিনি সম্মান জানান। সন্ধ্যা সংবাদের সময় হলো একটা বিরতির। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গী থাকুন। বিরতির পরে আবার স্বাগতম। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। সারা দেশের সকল সেনানিবাস, ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে মুজিব বর্ষ উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার শহীদ মোস্তফা কামাল লাইন এলাকায় বৃক্ষরোপণ অভিযান 2021 উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। দেশের বনজ সম্পদ বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সকলকে উৎসাহিত করাই এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্দেশ্য বলে জানান সেনাপ্রধান। জাতির পিতার জন্মশতবার্ষিকীকে কেন্দ্র করে শুরু হওয়া এই কর্মসূচি চলবে মাসব্যাপী।
সারা দেশ থেকে খবর আসছে রোগীর ভিড়ে উপচে পড়ছে হাসপাতালগুলো। এমন সময় খোঁজ মিলল বেশ কয়েকটি হাসপাতালের, যেগুলো সম্পূর্ণ প্রস্তুত হলেও বেশ কয়েক বছরেও চালু করা যায়নি। নিউজ 24 এরকমই 4টি হাসপাতালের খোঁজ পেয়েছে। রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হাসপাতাল, যশোরের শার্শার গোড়পাড়া মা ও শিশু স্বাস্থ্য হাসপাতাল, চট্টগ্রামের রেলওয়ে হাসপাতাল এবং বেসরকারি হলি ক্রিসেন্ট হাসপাতাল। এগুলোর পরিস্থিতি তুলে ধরছেন তালুকদার বিপ্লব। হাসপাতাল প্রস্তুত, দাঁড়িয়ে আছে ভবন, কেনা হয়েছে চিকিৎসা সরঞ্জাম, তবু চালু হয়নি হাসপাতাল। চিকিৎসা সেবার এরকম খবর সম্প্রতিকালে নজর কেড়েছে অনেকের। বিশেষ করে রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের হাসপাতালটি রয়েছে অনেক আলোচনায়। 4 বছর আগে 24 কোটি টাকা ব্যয়ে হাসপাতালটি নির্মাণ করা হয়েছে, কিন্তু চালু হয়নি অদ্যাবধি। শুধুমাত্র ফায়ার সার্ভিস কর্মীদের জন্য এই হাসপাতালটি তৈরি করা হলেও করোনার এই সময় এরকম একটি হাসপাতাল অচল থাকায় নানা প্রশ্ন করেছে অনেকে। তবে এই নিয়ে তাৎক্ষণিক কোনো কথা বলতে রাজি হয়নি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। শুধু মিরপুর ফায়ার সার্ভিস নয়, যশোরের শাসা উপজেলার শিবপুর ইউনিয়নের গোড়পাড়া বাজারে মা ও শিশু হাসপাতালটি চালু হয়নি 7 বছরেও। এই অবস্থায় কর্তৃপক্ষ বলছে জনবল সংকটের অভাবে চালু করা যাচ্ছে না হাসপাতালটি। সেটা হচ্ছে যে এই প্রতিষ্ঠানটা নির্মিত হয়েছে ঠিকই, কিন্তু এখানে আমাদের কোনো স্টাফ পোস্টিং হয়নি, কোনো ডাক্তার পোস্টিং হয়নি। এই হসপিটালটা চালু হলে আমাদের 3 ইউনিয়নের মানুষের জন্য আসলে খুবই উপকার হয়। দীর্ঘদিন এখানে সেবা চালু না হয় জনগণের মাঝে প্রশ্ন যে এতদিন হয়ে গেল হসপিটালটা কেন এখনো সেবা চালু হয়নি। হাসপাতাল তৈরি হলেও চালু হয়নি চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল। একই অবস্থা বেসরকারি হলি ক্রিসেন্ট হাসপাতালেও। হলি ক্রিসেন্ট আইসিইউ বেড থাকলেও এই দুঃসময় তার কোনো সুবিধা পাচ্ছে না রোগীরা। এখন পরবর্তীতে আমাদের এখানে এখন যদি রোগীর চাপ যদি বাড়তে থাকে চট্টগ্রামে, সেক্ষেত্রে হয়তোবা আমাদের এই আইসোলেশন সেন্টারটা হয়তোবা প্রাতিষ্ঠানিক একটা কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে সরকারের নির্দেশমালা অনুসারে পরিচালিত হবে। এই প্রতিবেদনে মাত্র 3টি এমন হাসপাতালের কথা বলা হলেও দেশে এরকম আরও বহু হাসপাতাল রয়েছে। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। করোনা সংক্রমণ ঠেকাতে বিনা প্রয়োজনে জনগণকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। বলেছেন, দুস্থদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসা উচিত। রাজধানীতে দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এছাড়া ঢাকায় বাংলাদেশ সেনাবাহিনীকেও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করে। শাহ আলী জয়ের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর সিদ্ধেশ্বরীতে করোনা সংক্রমণের কারণে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য ও অর্থ বিতরণ করে বাংলাদেশ দোকান মালিক সমিতি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ বলেন, সবাই মিলে স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা সংক্রমণ রোধ করা সম্ভব হবে। সারা দেশে যেখানে সম্পন্ন আছেন, সচ্ছল আছেন, সামর্থ্যবান আছেন, দয়া করে এগিয়ে আসেন। সরকারি উদ্যোগের পাশাপাশি যদি আমরা সবাই মিলে হাত লাগাই, তাহলে আমরা কিন্তু এই দুর্যোগ সাফল্যজনকভাবে, আমরা অতীতের অনেক মহাদুর্যোগ অতিক্রম করেছে বাংলাদেশ তার 50 বছরের অস্তিত্বে, এই দুর্যোগে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব। একই দিনে হতদরিদ্র 100 পরিবারের মধ্যে নিজেদের রেশনের খাদ্যপণ্যের একাংশ বিতরণ করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এ সময় 56 ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আনোয়ার জাহিদ বলেন, বুধবার থেকে তাদের এই কার্যক্রম শুরু হয়েছে। যেহেতু 7 দিনের লকডাউন অতিক্রান্ত হয়েছে এবং এর মাঝে যারা আমাদের কর্মহীন হয়েছেন তাদের মানুষের জীবন কষ্টসাধ্য হয়ে পড়েছে, তো সেজন্য আমরা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর তরফ থেকে আজকে আমাদের যারা অভাবগ্রস্ত লোক আছেন তাদের মধ্যে কিছু নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করছি। এদিকে রাজধানীর রাজারবাগে ছিন্নমূল ও দুস্থ 1000 মানুষকে খাদ্যপণ্য বিতরণ করে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক। গত 4 জুলাই থেকে তারা এই কর্মসূচি শুরু করেছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সময় হলো আরো একটি বিরতির, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদে। V20 ক্লাইমেট সামিটে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। The South Asia Regional Office of Global Center on Adaptation
Every year, we spend around $5 billion, around 2.5% of our GDP on climate change adaptation and resilience building. During the current pandemic, my government has launched 23 recovery packages worth over $15 million, approximately 4.2% of our GDP. We are preparing the National Adaptation Plan and about to finalize a National Determined Contribution NDC. In a bid to raise green coverage, we are planning around 30 million saplings across the. We are planting around 30 million saplings across the country this year, making the birth centenary of our father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. My government has also prepared Bangladesh Delta Plan 2100 with the vision of achieving safe, climate resilient and prosperous Bangladesh. We are one of the founding donors of the new CBF and B20 Joint Multi-Donor Fund under the United Nations. Our national parliament declared a mandatory emergency and called everyone to work on a war footing to stop climate change. We expect similar action from the rest of the global leaders. We are implementing the world's largest climate refugee rehabilitation project named Khushkul Special Shelter Project, rehabilitating 4,409 families at 139 multi-story buildings. The CBF initiated a new climate prosperity program to move from climate vulnerability to climate resilience and then turn climate resilience into climate prosperity. As the Prime Minister দর্শক V20 ক্লাইমেট সামিটে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলে যাচ্ছি পরের সংবাদে। মৌসুমী বায়ুর প্রভাবে দেশে এখনো উজানের বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, ফলে পানি বৃদ্ধি পাচ্ছে দেশের প্রধান নদ নদীর অববাহিকায়। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে দেশে বিভিন্ন অংশের প্রধান নদী অববাহিকায় অর্থাৎ ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা ও গঙ্গার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের উত্তরাঞ্চলে ধরলা ও তিস্তা নদীর অববাহিকায় পানি বৃদ্ধি পেয়ে লালমনিরহাট, রংপুর, নীলফামারী জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি তরুণীকে দল বেঁধে ধর্ষণ মামলায় 12 জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার এক টুইটে বেঙ্গালুরুর পুলিশ এই তথ্য জানিয়েছেন। এরই মাঝে মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। গত 21 মে ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি এক 22 বছরের তরুণীকে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। এই ঘটনায় বেঙ্গালুরুতেও তদন্ত চালিয়ে যাচ্ছিল নিরাপত্তা বাহিনী। তারপর থেকে অপরাধীদের গ্রেফতারে অভিযান শুরু হয়। এর ধারাবাহিকতায় অভিযুক্ত 12 জনকে গ্রেফতারের পাশাপাশি তদন্ত কাজও শেষ করার কথা জানায় ভারতীয় পুলিশ। এবারে জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গ্রাহকের শত শত কোটি টাকা নিয়ে কি করছে তা খুঁজে বের করতে 2 সদস্যের কমিটিও গঠন করেছে দুদক। বাণিজ্য মন্ত্রণালয় এরই মধ্যে ইভ্যালির বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুদক, ভোক্তা অধিকার এবং প্রতিযোগিতা কমিশনে চিঠি দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন গ্রাহকের অর্থ উদ্ধারে কঠোর পদক্ষেপ নিতে হবে সরকারকে। সুলতান আহমেদের রিপোর্ট। পণ্য কিনলেই বিশাল মূল্য ছাড়, কখনো কখনো পণ্যের দামের চেয়েও বেশি মূল্য ছাড় দিতে দেখা যায় আলোচিত সমালোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিকে। বড় অঙ্কের মূল্য ছাড় পেয়ে বুঝে কিংবা না বুঝে গ্রাহকরা কেনাকাটা করে ইভ্যালি থেকে। তবে পণ্য পেতে ভোগান্তি নিয়ে অভিযোগের পাহাড় জমতে থাকে ইভ্যালির বিরুদ্ধে।
সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের নজরে আসে ইভ্যালির কর্মকাণ্ড। তাতে দায় দেনার হিসেব মেলাতে গিয়ে বড় গরমিল পায় কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্য মন্ত্রণালয়ের দেয়া তাদের প্রতিবেদনে বলা হয়, ইভ্যালির সম্পদ রয়েছে ৬৫ কোটি টাকার, যার বিপরীতে দেনার পরিমাণ ৪০৭ কোটি টাকা। সব মিলে গ্রাহকের কাছ থেকে অগ্রিম নেয়া ৩৩৮ কোটি টাকার কোনো হদিশ পায়নি কেন্দ্রীয় ব্যাংক। এমন প্রতিবেদনে নড়ে চড়ে বসে বাণিজ্য মন্ত্রণালয়। অল্প সময়ে তৈরি করে ই কমার্স নীতিমালা। আর ইভ্যালির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দেয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুদক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে। এরই প্রেক্ষিতে ২ সদস্যের তদন্ত টিম তৈরি করেছে দুদক। পণ্যগুলো সঠিকভাবে দিচ্ছে না, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, এসব খবর পাওয়া যাচ্ছে। অনেক টাকা নাকি তছরূপ হয়ে গেছে। আমরা বলছি তদন্ত করে টাকা হোক, পদ্ধতি মোতাবেক কাজ করে অনুসন্ধান হবে, তদন্ত হবে, তারপরে কমিশনে অ্যাপ্রুভ করলে চার্জশিট হবে, মামলা হবে। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব সভাপতি ও দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান বলছেন, তদন্তে গ্রাহকের স্বার্থ দেখতে হবে সবার আগে। বাংলাদেশ ব্যাংকও এই করছে, দুদকও করছে, ভোক্তা অধিকার সংস্থার ইনভেস্টিগেট করছে। তারা ভোক্তা বা ক্রেতা বা গ্রাহক তারা যেন কোনোভাবেই প্রতারিত না হয়, কোনো প্রতারক যেন মানুষের স্বার্থপূর্ণ না করতে পারে। তবে নতুন ই কমার্স নীতিমালা অনুযায়ী গ্রাহকের টাকা বুঝে পাওয়ার ৫ দিনের মধ্যে পৌঁছে দিতে হবে কাঙ্ক্ষিত পণ্য। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। চলমান লকডাউনের কারণে গরু বিক্রি নিয়ে শঙ্কায় আছেন পশু খামারিরা। হাটবাজার বন্ধ থাকায় যেমন বিপাকে পড়েছেন লক্ষ্মীপুরের প্রায় ৩৫০০ খামারি, তেমনি দুশ্চিন্তায় রয়েছেন গরু ব্যাপারীরাও। শ্রম পুঁজি বিনিয়োগ করে মানিকগঞ্জের খামারিরাও রয়েছেন গরু বিক্রি না করতে পারার হতাশায়। এবারে জানাবো আন্তর্জাতিক খবর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রিসভার নতুন সদস্যরা বৃহস্পতিবার থেকেই তাদের নিজ নিজ মন্ত্রণালয়ে বসে কাজ শুরু করছেন। আজ থেকে বেশিরভাগ সদস্যরা তাদের দায়িত্ব বুঝে নিয়েছেন। অনেকেই টুইট করে তাদের দায়িত্ব গ্রহণ করার কথা জানান এবং প্রত্যাশা পূরণের প্রত্যাশাও ব্যক্ত করেন। এরই মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন মন্ত্রিসভার সাথে ভার্চুয়াল বৈঠক করেছেন। বুধবার দুপুরে মোদী সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল এসেছে। এতে নতুন করে ৪৩ জন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রী যুক্ত হয়েছেন। বুধবার সন্ধ্যায় তারা শপথ গ্রহণ করেন এবং রাতেই তাদের দফতর করা হয়। সন্ধ্যার সংবাদে আরেকটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। জানাবো খেলার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মাহমুদুল্লাহ তাসকিন জুটিতে ৪৬৮ রানের বড় স্কোর দাঁড় করিয়েছে বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে স্বাগতিক জিম্বাবুয়ে। গতকালের করা ৮ উইকেটে ২৯৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন মাহমুদুল্লাহ ও তাসকিন। অভিজ্ঞ হাতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ও ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি তুলে নেন মাহমুদুল্লাহ। তাসকিন এদিন পালন করেন জাত ব্যাটসম্যানের ভূমিকা। মাহমুদুল্লাহকে সাথে নিয়ে নবম উইকেটে ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রানের জুটি গড়েন তাসকিন। ৭৫ রান আসে তার ব্যাট থেকে। এর পরপরই ক্যারিয়ারে প্রথমবারের মতো ১৫০ রানের মাইল ফলক স্পর্শ করেন মাহমুদুল্লাহ। এরপর ইবাদত বিনা রানে ফিরলে ১৫০ রানে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ। ততক্ষণে স্কোরবোর্ডে ৪৬৮ রান জমা করে টাইগাররা। আর এই ছিল সন্ধ্যার সংবাদের আয়োজন। আর সংবাদ আর বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv তে। সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।